আসসালামু আলাইকুম। ওয়ান ডে ওয়ান টপিক্সে আপনাদের স্বাগতম। ওয়ান ডে ওয়ান টপিক্সে আজকে আলোচনার বিষয়, গতদিন আমি কোয়ান্টাম মেকানিক্স ওয়ানের চ্যাপ্টার ওয়ানের উপরে সাজেশন দিয়েছিলাম। তো সেই সাজেশনের 3 নং প্রশ্নটা আজকে আমরা সমাধান করব। সাজেশনের 3 নং প্রশ্নটা ছিল যে উইলসন সমারফিল্ড কোয়ান্টাম শর্ত প্রতিপাদন করে বাক্সে আবদ্ধ কণার শক্তির রাশিমালা প্রতিপাদন করো, অথবা দেখাও যে এ দৈর্ঘ্যের একমাত্রিক বক্সে আবদ্ধ কণার শক্তি স্তর বিচ্ছিন্ন। তো এই প্রশ্নটাই দুইভাবে আসতে পারে। তো এটার সমাধানটা আমরা আজকে করব। যারা থার্ড ইয়ারে, এই বছরে যারা থার্ড ইয়ারে আছে তাদের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি আজকে এই প্রশ্নটা এই ভিডিওতে খুবই ভেঙে ভেঙে সমাধান করার চেষ্টা করেছি। তো আপনারা যারা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন, তাহলে আশা করি এই প্রশ্নটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। আর আপনারা যারা আমার ভিডিওটা নিয়মিত দেখেন তারা অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন, যে তারাও এই সকল জটিল গাণিতিক সমাধানগুলো দেখতে পারে এবং বুঝতে পারে। আর একটা ফলো করে দিবেন। আর আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আশা করা যায় বাসায় 2-1 বার প্র্যাকটিস করলে পরীক্ষার খাতায় খুব সুন্দরভাবে এটা উপস্থাপন করতে পারবেন। তো চলুন সমাধানটা দেখে আসি। তো এই প্রশ্নটা শুরু করার জন্য প্রথমেই আমাদের উইলসন সমারফিল্ড যে কোয়ান্টাম শর্তটা, সেই শর্তটা জানতে হবে। এখন উইলসন সমারফিল্ড কোয়ান্টাম শর্তটা এসছে প্লাঙ্কের একটা সূত্র এবং বোরের একটা সূত্র, দুইটা সূত্র সমন্বয় করে এই একটা শর্ত এসেছে। তো এইটা আমাদের প্রথমে লিখতে হবে, কারণ এইখানে পরীক্ষা যদি এটা যদি 7 মার্কের জন্য আসে, ওইটার জন্য 2 মার্ক পাওয়া যাবে, বাকি ক্যালকুলেশনের জন্য 5 মার্ক পাওয়া যাবে। ভেঙে ভেঙে এক্সামিনার খাতাটা দেখে। তো প্রথমে আমরা লিখি শর্ত। আমরা এরকম লিখে নিব ফার্স্টে যে উইলসন সমারফিল্ড কোয়ান্টাম শর্ত। তো শর্তটা আমরা লিখি। শর্তটা হচ্ছে প্রথমে প্লাঙ্কের সূত্র অনুসারে লিখব। সন্দিত স্পন্দক কর্তৃক, আচ্ছা আমরা এই লাইনে এখানে লিখি, এটা বোর্ডটা নিচে লিখি, সন্দিত স্পন্দক কর্তৃক বিকীর্ণ শক্তি কোয়ান্টাইত। অর্থাৎ প্লাঙ্কের সূত্র অনুসারে সন্দিত স্পন্দক করতে যে বিকীর্ণ শক্তিটা আমরা পাবো সেটা হবে হচ্ছে কোয়ান্টাইত, এবং সেটা হবে হচ্ছে এইচ নিউ এর পূর্ণ সংখ্যার গুণিতক। তাহলে এটা পেলাম হচ্ছে আমরা প্লাঙ্কের সূত্র অনুসারে। এবার আমি বলেছিলাম যে প্লাঙ্কের সূত্র এবং বোরের সূত্র দুইটা একত্রিত করে উইলসন সমারফিল্ড কোয়ান্টাম শর্তটা এসছে। তাহলে এবার আমাদের লিখতে হবে বোরের সূত্র অনুসারে। তাহলে বোরের সূত্র অনুসারে হাইড্রোজেন পরমাণুর অনুমোদিত শক্তি স্তরগুলো কৌণিক ভরবেগ h/2π এর পূর্ণ সংখ্যা, কৌণিক ভরবেগের h/2π গুণিতক। তো এইখানে আমরা দুইটা শর্ত পেয়েছি, একটা হচ্ছে বোরের আর আরেকটা হচ্ছে প্লাঙ্কের। তো এই দুইটা শর্তের মধ্যে একটা বলা আছে কি, যে প্লাঙ্কের সূত্র অনুসারে সন্দিত স্পন্দক কর্তৃক যে বিকীর্ণ শক্তিটা সেটা কোয়ান্টাইত হবে এবং তা এইচ নিউ এর পূর্ণ সংখ্যার গুণিতক। নিউটা এখানে কি কম্পাঙ্ক। আবার বোরের তত্ত্ব অনুসারে এখানে লিখে দিই যে আবার
বোরের তত্ত্ব অনুসারে হাইড্রোজেন পরমাণুর যে অনুমোদিত শক্তি স্তরগুলো, সেই অনুমোদিত শক্তি স্তরগুলো কৌণিক ভরবেগের h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতক হবে। এখন এই দুটি শর্তকে একত্রিত করে একটা সাধারণ নিয়ম দেওয়া যায়, সেই নিয়মটার নাম হচ্ছে উইলসন সমারফিল্ড কোয়ান্টাম শর্ত। তাহলে আমরা এখন লিখে দিতে পারি যে এই দুটি শর্তকে সাধারণ নিয়মে প্রকাশ করলে, এই দুটি শর্তকে সাধারণ নিয়মে প্রকাশ করলে যে শর্ত পাওয়া যায় তাকেই উইলসন সমারফিল্ড কোয়ান্টায়িত শর্ত বলে। এখন এই যে উইলসন সমারফিল্ড কোয়ান্টাম শর্ত, এটা ক বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নেও আসে। আবার এখানে যখন আসবে তখন আমাদের অবশ্যই এই শর্তটা আগে লিখতে হবে, কারণ এইটার জন্যই আমরা 2 মার্কস পাবো। এরপর যখন গাণিতিক সমাধানটা করব তখন বাকি 5 মার্ক পাওয়া যাবে। তাহলে আমরা আরেকবার দেখি যে আরেকটা জিনিস, আমাদের এই প্রশ্নটাও মনে রাখতে হবে। আমরা অনেক সময় করি কি, তাড়াহুড়োতে শুধু অ্যান্সার মুখস্থ করি কিন্তু প্রশ্ন মনে থাকে না। পরীক্ষার হলে গিয়ে দেখি যে প্রশ্নই আমাদের মনে নেই, এরকম অবস্থা, কোনটার উত্তর কোনটা ওটা ঠিক করতে পারি না। তো সেই ক্ষেত্রে প্রশ্নটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। এরপর উইলসন সমারফিল্ড কোয়ান্টাম যে শর্তটা, এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। জাস্ট ফার্স্ট স্টেপ চিন্তা করতে হবে যে দুইটা সূত্র একত্রিত করে একটা সাধারণ সূত্র আসে, যেটাকে বলা হচ্ছে উইলসন সমারফিল্ড কোয়ান্টাম শর্ত। কার কার সূত্র? একজন হচ্ছে প্লাঙ্ক, একজন হচ্ছে বোর, আর দুইটাতেই হচ্ছে শক্তি নিয়ে কাজ করছি আমরা। একটা হচ্ছে কি সন্দিত স্পন্দক কর্তৃক বিকীর্ণ শক্তি কোয়ান্টায়িত, এবং এইচ নিউ এর পূর্ণ সংখ্যার গুণিতক। খুব ইজি একটা তত্ত্ব প্লাঙ্কের। এরপর আসে বোরের তত্ত্ব। সে বলছে কি যে হাইড্রোজেন পরমাণুর অনুমোদিত যে শক্তি স্তরগুলো তার কৌণিক ভরবেগের h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতক। সূত্র দুইটা একত্রিত করছি, একটা সাধারণ নিয়ম পাইছি যেটাকে বলা হয় উইলসন সমারফিল্ড কোয়ান্টায়িত শর্ত। তো এখন আমরা এই জিনিসটা মুছে দিয়ে আমরা হচ্ছে গাণিতিক যে পরের অংশটুকু, যে দেখাও যে বাক্সে আবদ্ধ কণার শক্তি রাশিমালা অথবা এ দৈর্ঘ্যের একমাত্রিক বক্সে আবদ্ধ কণার শক্তি স্তর বিচ্ছিন্ন, এটা দেখাও। তো আমরা এখন বাকি অংশটুকু করব, এটুকু আমরা এখন মুছে দিব। তো এরপরে আসি গাণিতিক সমাধানে। তো ভিডিওটা আজকে একটু বড় হয়ে যাবে, যেহেতু ভেঙে ভেঙে করাবো এই জন্য একটু বড় হচ্ছে। আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বাসায় আর অনেকবার মুখস্থ করতে হবে না। আসলে বিজ্ঞানের কোনো কিছু মুখস্থ করে মনে রাখা যায় না, সবটাই বোঝার বিষয়। তো গাণিতিক সমাধানটার জন্য আমরা প্রথমে লিখব যে একটা এম ভরের কণা আমাদেরকে ধরতে হবে, যেটা একমাত্রিক অবস্থানে আছে। তাহলে আমরা লিখি, ধরি এম ভরের একটি কণা গতি সম্পূর্ণ করছে। অর্থাৎ ধরি এম ভরের একটি কণা বাক্সের মধ্যে একমাত্রিক গতি সম্পূর্ণ করছে, অর্থাৎ সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। তার আমরা লিখে দেই, এবং কণাটি এক্স অক্ষ বরাবর গতিশীল। তাহলে আমরা এরকম ধরতে পারি যে কণাটি হচ্ছে এরকম এক্স অক্ষ বরাবর আছে। তো যখন x=0 তখন কণাটি এই অবস্থানে আছে, আর যখন কণাটি হচ্ছে x=a তখন কণাটি এই অবস্থানে আছে। তাহলে কণাটি এইরকম ভাবে কিন্তু আবর্তনশীল অবস্থায় আছে। এই চিত্রটা আমাদের দিতে হবে। এই চিত্রটা মানে বোঝা যাচ্ছে যে যখন x=0 তখন বস্তুটা এই অবস্থানে, আর যখন x=a তখন বস্তুটা এই অবস্থানে এইরকম ভাবেই পর্যায়ক্রমিক ভাবে প্রত্যাবর্তন করবে। কারণ কণাটি আবদ্ধ এই বক্সের বাইরে আসবে না, বাইরে চলাচল করবে না, বক্সের মধ্যে হচ্ছে চলাচল করবে বা প্রত্যাবর্তন করবে। তাহলে এরপরে আসে, আমরা এখানে আমাদের বলে দেওয়া আছে যে দৈর্ঘ্যটা হচ্ছে একমাত্রিক। তাহলে প্রস্থটা আমরা ধরে নিই একমাত্রিক। তাহলে
বাক্সের কণাটি x=0 এবং x=a অবস্থানে প্রত্যাবর্তন করবে। এবং যখন কণাটি এরকম প্রত্যাবর্তন করবে তখন এই ক্ষেত্রে একটা সংঘর্ষ ঘটবে। তাহলে আমরা লিখতে পারি আরেকটা জিনিস, যে যখন এখানে অবস্থান করবে প্রত্যাবর্তন করবে, ব্র্যাকেটে লিখবো যে এক্ষেত্রে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটবে। তারপর আমরা এটা লিখবো যে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটবে। তো এখন আমাদের এখানে বলছে যে শক্তি স্তর, তার মানে আমাদের প্রথমেই মাথায় আনতে হবে যে আমাদের শক্তি স্তর লাগবে। আর শক্তি স্তর এখানে আমাদের যেহেতু এ দেওয়া আছে, আবার ভর দেওয়া আছে, আমরা কিন্তু ভরবেগটাকে আনতে পারি। আবার এখানে যখন প্লাঙ্কের সূত্রটা আমরা পড়ছি, মুছে দিলাম, ওইখানে কিন্তু বোরের সূত্রটা পড়ছি, ওইখানে কৌণিক ভরবেগের উল্লেখ ছিল। তাহলে আমরা যদি শক্তি স্তর আনতে চাই তাহলে আমাদের সেখানে কাজ করবে হচ্ছে ভরবেগ, ভরবেগটা আমরা আনবো। তো ভরবেগটা যখন x=0 এবং x=a অবস্থানে থাকবে তখন ভরবেগটা একটা ধ্রুবক হবে। কারণ কি? কারণ হচ্ছে এই প্রত্যাবর্তন বল ব্যতীত বা স্থিতিস্থাপক সংঘর্ষ ব্যতীত ওই কণার উপরে অন্য কোনো বল ক্রিয়া করবে না। যেহেতু অন্য কোনো বল ক্রিয়া করবে না, সেহেতু হচ্ছে ভরবেগটা ধ্রুবক হবে। তাহলে ওই কথাটাই আমরা শুধু লিখবো এখন। যেহেতু দেওয়ালে স্থিতিস্থাপক সংঘর্ষের ফলে প্রত্যাবর্তন ব্যতীত অন্য কোনো বল কণার উপর ক্রিয়া করবে না। রৈখিক ভরবেগ px ধ্রুবক হবে। কিসের ধ্রুবক? গতির ধ্রুবক। তাহলে গতির ধ্রুবক। কিন্তু এখানে px টা গতির ধ্রুবক হবে, কিন্তু এটার চিহ্ন পরিবর্তন হতে পারে। কারণ কি? কারণ যখন প্রত্যাবর্তন করবে তখন কিন্তু কণাটা x অক্ষের পজিটিভ দিক হচ্ছে এইটা, যখন এই দিকে যায় তখন পজিটিভ, এদিকে আসলে নেগেটিভ। তো কণাটি তো শুধু এই দিকে যাবে না, অবশ্যই প্রত্যাবর্তনকালে সেই দিকে আসবে, এরকম একবার এদিকে গেল তারপর আবার নিচের দিকে যাবে, আবার এদিকে আসবে। তো সেই ক্ষেত্রে px এর চিহ্নটা পরিবর্তন হবে। তাহলে আমরা ওটা লিখতে পারি যে তবে px এর চিহ্ন পরিবর্তন হবে। ব্র্যাকেটে লিখে দিব যে সংঘর্ষের কারণে। এখন যেহেতু আমার এটুকু মুছে ফেলে দেবো, গাণিতিক সমাধান পরটুকু করতে হবে, এটা আমি আরেকবার রিপিট করি। রিপিট হচ্ছে কি, এখানে কিন্তু নর্মালি আমরা বাংলা লেখাটা লিখেছি, কিন্তু বাংলা লেখাটা মুখস্থ করতে হবে না, আমরা টেকনিক্যালি একটু মনে রাখতে পারি। আমরা প্রথমে কল্পনা করি যে এটা হচ্ছে যেহেতু একমাত্রিক, তার মানে শুধু এক্স অক্ষ বরাবর যাবে, নট ওয়াই জেড, শুধু এক্স অক্ষ বরাবর। তাহলে x=0 হলে এই অবস্থানে, x=a হলে এই অবস্থানে, এবং প্রত্যাবর্তন মানে কি পর্যায়ক্রমে এরকম ঘুরবে। তো সেই ক্ষেত্রে আমরা ধরেছি যে m ভরের একটা কণা বাক্সের মধ্যে একমাত্রিক অবস্থানে আছে।
চিত্রটা আঁকার পর দেখে বোঝা যাচ্ছে, বলা যাবে যে এম ভরের একটি কণা বাক্সের মধ্যে একমাত্রিক গতি সম্পূর্ণ করছে বা একমাত্রিক অবস্থানে আছে। এরপর কণাটি এক্স অক্ষ বরাবর গতিশীল, ওটা তো আমরা বুঝতে পারছি কারণ একমাত্রিক, সো এক্স অক্ষ বরাবর গতিশীল। এখন বাক্সের প্রস্থ যদি এ হয় তাহলে কণাটি এক্স ইকুয়াল টু 0 এবং এ অবস্থানে প্রত্যাবর্তন করবে। এখন যেহেতু প্রত্যাবর্তন করবে তার মানে স্থিতিস্থাপক সংঘর্ষ সেখানে অবশ্যই ঘটবে। এরপরে আসি যে বাক্সের দেওয়ালে, যেহেতু বাক্সের দেওয়ালে স্থিতিস্থাপক সংঘর্ষের বলে প্রত্যাবর্তন ব্যতীত অন্য কোনো বল ক্রিয়া করবে না, কারণ ওই বাক্সের মধ্যে যেহেতু আছে সেহেতু অন্য কোনো বল ক্রিয়া করার কোনো সুযোগ নেই, তাহলে করবে না। তাই কণার রৈখিক ভরবেগ পিএক্সটা হবে কি গতির ধ্রুবক। তাহলে যেহেতু গতির ধ্রুবক এটার মান কোনো চেঞ্জ হবে না, কিন্তু চিহ্নটা পরিবর্তন হতে পারে, পজিটিভ নেগেটিভ হতে পারে। কেন? কারণ যখন কণাটা গতি সম্পূর্ণ করবে তখন শুধু এক্স এর পজিটিভ দিকে না নেগেটিভ দিকেও আসবে। তো এই পর্যন্ত আমাদের লেখার পরে আমাদের শুধুমাত্র একটু গাণিতিক টার্ম আছে, তো আমি এখন এটা ক্লিন করে গাণিতিক টার্মটুকু শেষেরটুকু পড়ব। এখন উইলসন সমারফিল্ড কোয়ান্টাম শর্ত অনুসারে উইলসন শর্ত অনুসারে হচ্ছে যে দশা সমকলন dx ইকুয়াল টু এন এইচ। এখন এইখান থেকে আমরা জানি যে পিএক্সটা হচ্ছে একটা ধ্রুবক, তাহলে আমরা ধ্রুবকটাকে বের করে নিয়ে আসি। বের করে নিয়ে আসলে এখানে পিএক্স আর থাকে শুধু সমাকলন ডিএক্স, ডিএক্স কে সমাকলন করবো শুধু আমরা ডিএক্সটাকে, আর এন এইচটা এই পাশে থাকবে। এখন পিএক্স তো এরকমই থাকলো যেহেতু ধ্রুবকের কোনো চেঞ্জ নেই। এখন ডিএক্স কে সমাকলন করলে আসে হচ্ছে 2a, যেহেতু প্রস্থ আর একমাত্রিক সেহেতু অবশ্যই 2a আসবে এনএইচ। এখন পিএক্সটাকে আমার মান বের করবো হচ্ছে আমি পিএক্স এর মান, কেননা কারণ শক্তির সঙ্গে শুধুমাত্র এই ভরবেগের সম্পর্ক, রৈখিক ভরবেগের সম্পর্ক হচ্ছে শক্তি অর্থাৎ ই এর সাথে একটা সম্পর্ক, এই জন্য আমরা শুধু পিএক্স এর মানটা এই পাশে রাখবো, ভরবেগের মানটা এই পাশে রাখবো, বাকি মানটা ওই পাশে নিয়ে যাবো, মানে মানটাই বের করবো পিএক্স এর। তাহলে পিএক্স ইকুয়াল টু এন এইচ বাই 2a, এটাকে 1 নাম্বার সমীকরণ দিই। তো 1 নং হতে পাই ভরবেগের মান কণার ভরের উপর নির্ভরশীল নয়। কারণ কি? কারণ হচ্ছে এইখানে যে ভরবেগের মানটা পেলাম আমরা পিএক্স, এইখানে কিন্তু এই পাশে এম এর মান নেই, অর্থাৎ কণার ভরটা নেই। তাহলে আমরা বলতেই পারি যে 1 নং হতে পাই ভরবেগের যে মানটা সেটা কণার ভরের উপর অর্থাৎ এম এর উপর নির্ভর করে না। ঠিক আছে, এমটার উপরে কোনোভাবেই নির্ভর করে না। এখন আবার আমরা জানি কি যে সিস্টেমের যে মোট শক্তি সেটা কণার গতিশক্তির সমান, সিস্টেমের মোট শক্তি কণার গতিশক্তির সমান। এটার পরে আমরা এই লাইনটা লিখবো যে জানি সিস্টেমের মোট শক্তি কণার গতিশক্তির সমান। আচ্ছা, কেন কণার গতিশক্তির সমান সিস্টেমের মোট শক্তিটা? তার কারণ আছে। তার কারণ হচ্ছে কি যে ইপি অর্থাৎ বিভব শক্তি পটেনশিয়াল ইপিটা ইপি ইউজিএইচ, এক্ষেত্রে আদিবেগ যেহেতু 0 সেহেতু বিভব শক্তির উপরে সিস্টেমের মোট শক্তি নির্ভর করছে না, করছে কণার গতি শক্তির উপরে। তাহলে আমরা লিখতে পারি সিস্টেমের মোট শক্তি কণার গতিশক্তির সমান, অর্থাৎ ই এন ইকুয়াল টু ই কে, গতিশক্তির সমান। তাহলে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এখন এখান থেকে আমরা ইএন এর মান বের করবো আরেকটা, সেটা হচ্ছে কি, আচ্ছা এই মানটা আমরা এখান থেকে বের না করে আলাদা রাফে বের করে নেই, কারণ অঙ্কের মধ্যে ওটা না দেওয়াই ভালো। তাহলে ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এখন আমরা এখানে
হচ্ছে হাফটা এরকম রাখবো, আর এখানে এম এর সাথে আরেকটা এম নিব, এম ভি হোল স্কয়ার। তার মানে কি উপরে দুইটা এম আছে, তাহলে নিচে একটা এম দিয়ে কাটাকাটি করলে আবার সেই এম ভি স্কয়ার থাকে। এই আরেকটা এক্সট্রা এম নেওয়ার আমাদের কারণটাই হচ্ছে এই পিটাকে আনা। এটাকে আনার জন্যই আমাদের এখানে আরেকটা এক্সট্রা আমরা একটা এম আনছি। তো এটা তো আমাদের বাদ দিতে হবে, যেহেতু এখানে নেই, সেহেতু কাটাকাটি করলে যাতে নিচে একটা এম দিয়ে দিব। তাহলে এইবার এই যে পি স্কয়ার বাই 2m। তাহলে এখন এখানে শুধু আমরা একটা, যেহেতু শুধুমাত্র এক্স অক্ষ বরাবর, ওই জন্য পি এক্স দিয়ে দিচ্ছি। তাহলে আমরা একবারে কিন্তু লিখতে পারি যে en ইকুয়াল টু পি এক্স স্কোয়ার বাই 2m। এখন তখন ধরে তাহলে আমরা পেলাম কি, এখন যেহেতু মোট শক্তি কণার গতিশক্তির সমান, সেখান থেকে আমরা পেলাম যে en ইকুয়াল টু পি এক্স স্কোয়ার বাই 2m। তাহলে এইবার এই যে পি এক্স এর একটা মান পেয়েছিলাম 1 নম্বর সমীকরণে, এই মানটা এখন আমরা পি এক্স এর এখানে বসাবো। তাহলে আসে কি en ইকুয়াল টু পি এক্স এর মানটা আলাদা রেখি, এন এইচ বাই 2a। তাহলে এন এইচ বাই 2a হোল স্কোয়ার ইন্টু 1/2m। পি এক্স চলে আসো, তাহলে 1/2m থাকলো। তাহলে এইবার en ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 2 দুগুণে 4 a স্কোয়ার ইন্টু 1/2m। তাহলে অতএব মেন শক্তি স্তরের রাশিমালা দাঁড়ালো হচ্ছে en ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 8m a স্কোয়ার। এটা হচ্ছে আমাদের লাস্ট একদম ফাইনাল শক্তি স্তরের বিচ্ছিন্ন কি না সেটা বের করতে পারবো, যে রাশিমালাটা সেটা পেলাম, অর্থাৎ শক্তি স্তরটা পেলাম। এখন এই শক্তি স্তরটার মান দিয়ে আমাদের চিত্রকে দেখতে হবে যে শক্তি স্তরগুলো ওভারল্যাপিং হয় নাকি হচ্ছে বিচ্ছিন্ন হয়, মানে সবগুলোর পথ আলাদা হয়। এখানে লিখবো যে n ইকুয়াল টু, এখানে n ইকুয়াল টু 1 2 3 ডট ডট। তাহলে এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিই। এখন আমরা একটা চিত্র আঁকবো, এইটার পরে চিত্রটা হবে। তো চিত্রটা আমি এখানে আঁকছি, এটা হচ্ছে এরকম হবে। তাহলে একমাত্রিক, সেহেতু যদি আমরা n ইকুয়াল টু 0 বসাই, 0, তাহলে তো এইখানে n এর মান 0 বসবে, আর 0 সঙ্গে যেটা গুণ করা যাবে সেটাই কিন্তু 0 হয়ে যাবে। তাহলে আমরা এখানে 0ই পাবো। এরপর আসে n ইকুয়াল টু 1। তাহলে 1 বসালে এখন এখানে 1 স্কয়ার হবে, যে এরকম ভাঙলে হবে এরকম, সেটা হচ্ছে en ইকুয়াল টু 1 স্কয়ার এইচ স্কয়ার বাই 8m a স্কয়ার। তাহলে 1 স্কয়ার মানে তো নেই, এনটা চলে যাবে। তাহলে এখানে থাকবে কি শুধু এইচ স্কয়ার বাই 8m a স্কয়ার। এরপর যদি আমরা n ইকুয়াল টু 2 বসাই, 2 বসালে আসবে কি, এখানে 2 বসবে, তাহলে 2 স্কয়ার, উপরে হবে কি 4h স্কয়ার বাই 8m a স্কয়ার। এরপরে আসে হচ্ছে কি n ইকুয়াল টু 3। n ইকুয়াল টু 3 বসানোর পর আমরা পাবো 9h স্কয়ার বাই 8m a স্কয়ার। তো এখন আমরা যতই বসাই 4 5 6 এরকম বসাতে থাকলে আমাদের দেখা যাবে শক্তি স্তরগুলো একটার উপর একটা ওভারল্যাপ করবে না, বরং বিচ্ছিন্ন আকারে থাকবে। তাহলে বলা যায় কি 2 নং হতে পাওয়া যায় যে এ দৈর্ঘ্যের একমাত্রিক বক্সে আবদ্ধ কণার শক্তি স্তর বিচ্ছিন্ন দেখানো হলো। তাহলে এখন আমি আরেকবার এটা রিপিট করি। বাংলা লেখাটা তো আমাদের আগে বোঝানো হয়ে গেছে। এখন গাণিতিকের ক্ষেত্রে আমরা ফার্স্টে করব কি, যে উইলসন সমারফিল্ড কোয়ান্টাম শর্ত অনুসারে দশা সমাকলন করব। করার পরে এখান থেকে পি এক্স যেহেতু ধ্রুবক বাইরে নিয়ে আসব। তারপর এই যে এইটাকে যেহেতু একমাত্রিক, তাহলে আমরা যদি সমাকলন করি আমাদের মান আসবে হচ্ছে 2a। তো এনএইচ এখান থেকে যেহেতু আমাদের রৈখিক ভরবেগ হতেই আমরা শক্তি পাবো, সেহেতু মানে ভরবেগ থেকেই শক্তি আসবে, সেহেতু ভরবেগটাকে আলাদা করব। তো ভরবেগের মান বের করব, বেরোলো কি এনএইচ বাই 2a। এখন তাহলে 1 নং হতে পাই ভরবেগের মান কণার ভরের উপর নির্ভরশীল নয়। আমরা দেখতেই পারছি কারণ এই পাশে তো কোনো এম নাই, তাহলে আমরা বলতে পারি যে ভরবেগের মান এম এর মানের উপর নির্ভরশীল না। এইবার সিস্টেমের মোট শক্তি কণার গতিশক্তির সমান। কারণ কি, কারণ ওই যে বিভব শক্তি ইউ এর মানটা 0, আদিবেগটা 0, এজন্য হচ্ছে বিভব শক্তির মানটা 0 আসে। তাই সিস্টেমের মোট শক্তি সর্বদা কণার গতিশক্তির সমান এই ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে en, যেহেতু কণার গতিশক্তি en ইকুয়াল টু ইকে, তাহলে আমরা জানি ইকে ইকুয়াল টু হাফ mv স্কয়ার।
তো হাফ এমবি স্কোয়ারটাকে আমরা ক্যালকুলেশন করে px এ আনলাম, আনার পরে এইবার px এর আমরা একটা মান পেয়েছিলাম হচ্ছে 1 নাম্বার সমীকরণে, সেই মানটা নিয়ে গিয়ে আমরা এখানে বসালাম, বসানোর পরে ক্যালকুলেশন করে আমরা ফাইনালি এই মানটা পেলাম। পাওয়ার পরে আমরা জানি কি n এর মান হচ্ছে 1 2 3, তো সেটা দিয়ে আমরা প্রথমেই লিখবো না যে প্রমাণিত, আমরা প্রথমে দেখব যে n এর মানগুলো 1 2 3 বসানোর পরে শক্তি স্তরগুলো ওভারল্যাপিং হয় নাকি বিচ্ছিন্ন হয়। তো আমরা চিত্রটা বসালাম, বসানোর পর চিত্রটা এরকম আসলো, বিচ্ছিন্ন হলো। তো এই চিত্রটা আমাদের দিতে হবে অবশ্যই, দিয়ে তারপর আমাদের লিখতে হবে যে অতএব এ দৈর্ঘ্যের একমাত্রিক বক্সে আবদ্ধ কণার শক্তি স্তর বিচ্ছিন্ন, এরপর দেখানো হলো। তো আজকের ভিডিও সমাধান টপিক ছিল এইটা। তো প্রশ্নটা খুব ভালোভাবে আগে 2-3 বার পড়ে নিয়ে তারপর হচ্ছে আমাদের সমাধানটা দেখতে হবে এবং বাসায় 2-1 বার প্র্যাকটিস করতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।